আচ্ছা, আমরা এখন আলোচনা করব ইএমএফ নির্ণয়। তো ইএমএফ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে এইভাবে দেওয়া থাকবে যে এটা একটা প্রত্যেকটি এক একটি কোষ নির্দেশ করে। তো এখন বলছি যে 1 এবং 2 অর্থাৎ এ এবং বি, এখানে দুইটা, এখানে নামগুলো উল্লেখ করা নাই, যাই হোক আমাদের এখানে জারণ মান বা বিজারণ মান দেওয়া আছে, যেটাই ওটা দিয়ে আমরা কি করব, ম্যাথটা করব। তো সেক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে রাখি, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে যদি দেওয়া থাকে এভাবে যে ইনট সেল, মনে করো যে ইনট সেল এর ক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে ই অ্যানোডে, অ্যানোডে হবে জারণ, জারণ মানে অক্সিডেশন, এবং ইনট ক্যাথোডে কি হবে, রিডাকশন, আরইডি, মানে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণটা আমরা যোগ করব, এই একটা সূত্র দিয়ে আমরা করব। তো কি করে বুঝবো আসলে এটা জারণ না বিজারণ? সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে যদি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে কি হলো, এখানে জিঙ্ক ছিল, জিঙ্ক 2+ হলো, তার মানে ছিল 0 হলো 2+, তার মানে জারণ মান বৃদ্ধি পেয়েছে, এখানে কি জারণ মান বৃদ্ধি পেয়েছে। জারণ মান বৃদ্ধি হলে এই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। তো এই মানটা যে আছে, এই মানটাকে আমরা বলবো জারণ বিভব, এটাকে বলবো আমরা জারণ বিভব। আর এটাকে আমরা যদি উল্টা করে লিখি, ই জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তার মানে কি এখানে কি পেয়েছে, এখানে জারণ মান হ্রাস পেয়েছে, জারণ মান হ্রাস পেলে সেটাকে আমরা কি বলি, বিজারণ বিক্রিয়া বলি। সো এই যে মানটা পাবো, এই মানটাকে আমরা তখন বলবো বিজারণ বিভব, বিজারণ বিভব। তো আমাদের এই ম্যাথগুলা করার ক্ষেত্রে আমাদের এই কয়েকটা বেসিক কথা অবশ্যই জেনে রাখতে হবে। তো এখান থেকে এই পার্টটার এই কয়েকটা কথা যদি আমরা জেনে রাখি, তাহলে সহজে আমরা কি এখানে ইনট সেল বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা কখন নানসের সমীকরণটা কাজে লাগাবো আর কখন আমরা নানসের সমীকরণটা কাজে লাগাবো না। এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, যদি উল্লেখ করা থাকে, ঘনমাত্রা উল্লেখ করা থাকে, আমি এই জন্য দুইটা ম্যাথ ইনক্লুড করছি, এখানে কোনো ঘনমাত্রা উল্লেখ নাই, কিন্তু যখনই ঘনমাত্রা উল্লেখ করা থাকবে, এই যে ঘনমাত্রা উল্লেখ আছে এখানে অ্যানোডের, অর্থাৎ হলো বাম তড়িৎদ্বার আছে, বাম তড়িৎদ্বারটাকে আমরা বলি অ্যানোড তড়িৎদ্বার, ডান তড়িৎদ্বারটাকে আমরা বলি ক্যাথোড তড়িৎদ্বার, এই দুইটা ক্ষেত্রে ঘনমাত্রা উল্লেখ আছে। তো ঘনমাত্রা উল্লেখ থাকলে আমরা মনে রাখবো যে এখানে অবশ্যই নার্সের সমীকরণটা কাজে লাগিয়ে এখানে ইএমএফ বের করতে হবে। আর যদি এখানে ঘনমাত্রা উল্লেখ না থাকে, যেমন আগের ম্যাথটার ক্ষেত্রে এখানে ঘনমাত্রা উল্লেখ নাই, তো ঘনমাত্রা উল্লেখ না থাকলে সেক্ষেত্রে আমরা সিম্পলি এই যে ম্যাথটা যে আছে, ইনট সেল হলো ই অ্যানোডে অক্সিডেশন এবং কি ক্যাথোডে রিডাকশন, এভাবে করে ম্যাথগুলো করব। এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা দেখি যে ই এর জারণ বিভবের মান যদি দেওয়া থাকে +0.5 ভোল্ট, মনে রাখবো যদি আমরা এটাকে উল্টাই দিই, আমাদের এখানে দরকার হচ্ছে মনে করো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে অবশ্যই এটাকে উল্টাই দিতে হবে। উল্টা দিলে আমরা এখানে এর মানটাও কি হয়ে যাবে, জাস্ট সাইনটা চেঞ্জ হবে, আগেটা যদি +0.5 থাকে এখন হবে -0.5। আর যদি এখানে উল্টা থাকতো, আগে যদি মাইনাস থাকতো পরেরটা কি হতো, প্লাস হতো, অর্থাৎ হলো এখানে ভ্যালুটা একই থাকবে, শুধুমাত্র এর যে জারণ মানটা আছে, মানটার কি হবে, সাইনটা কি হবে, পরিবর্তন হবে, +5 থেকে -5 অথবা -5 থেকে +5 হবে। তো ঠিক আছে, আমরা ম্যাথ গুলো শুরু করে দিই। তো এখন যদি বলা হয়, এখানে যদি বলা হচ্ছে যে 1 নং এবং 2 নং দ্বারা গঠিত কোষ্ঠী ইএমএফটা কত হবে, এক্ষেত্রে এখন অবশ্যই এটা কনফিউজিং ব্যাপার যে আমরা এখন অ্যানোড কোনটা ধরবো আর ক্যাথোড কোনটা ধরবো। এখানে তো দুইটা ভ্যালু দেওয়া আছে, আমরা অ্যানোড কোনটা ধরবো আর ক্যাথোড কোনটা ধরবো। তো একটা জিনিস খেয়াল করো, তো এই দুইটার মধ্যে আমরা অ্যানোড এবং ক্যাথোড ধরার ক্ষেত্রে সত্যটাও আসলে কি, অ্যানোড ক্যাথোড অর্থ কি, যে অ্যানোড ক্যাথোড অর্থ হচ্ছে যে আমাদের এখানে বিক্রিয়াটা অবশ্যই ঘটতে হবে, বিক্রিয়াটা ঘটতে হলে অবশ্যই এখানে ইনট সেলের মানটা কি হবে, পজিটিভ আসতে হবে। তখন ইনট সেলের মান পজিটিভটা কখন আসবে, এখানে ইনট সেলের মান কখন পজিটিভ আসবে সেটা আমরা দেখব। এখন আমরা যদি এভাবে ম্যাথটা করি, তাহলে দেখো আমাদের কাজ কি, ইনট সেলটা যখনই বলবে যে কোষ্ঠী ইএমএফটা বের করো, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে পজিটিভ মানটাই নিয়ে আসতে হবে। তো এখন ইনট সেল মানে আমরা জানি যে ই অ্যানোডে অক্সিডেশন, অ্যানোডে অক্সিডেশন আর এই ক্যাথোডে
রিডাকশন। তো আমাদের অবশ্যই ইনট সেলের মান যখন বের করব তখন যেহেতু মানটা পজিটিভ আনতে হবে অবশ্যই, তাহলে কি এ দুটো যোগফলটা পজিটিভ হইতে হবে, এ দুটো পজিটিভ। তাহলে দেখো এর জারণ বিভব কত, এ এর জারণ, এটা কি জারণ না বিজারণ বিভব? অবশ্যই এটা বিজারণ বিভব, অবশ্যই এটা কি বিজারণ বিভব। মনে রাখবা যার জারণ বিভব বেশি সেটা অ্যানোডে থাকবে, যার জারণ বিভব কম সেটা ক্যাথোডে থাকবে। কি বললাম? জারণ বিভব যদি বেশি হয় তাহলে এটা কাজ করবে সেটা অ্যানোড হিসেবে, আর কম হলে সেটা ক্যাথোড হিসেবে। এটা কিসের উপর ভিত্তি করে ব্যাখ্যা দিলাম? এটা হচ্ছে জারণ বিভবের ভিত্তি করে ব্যাখ্যা দিলাম। আর যদি বিজারণ বিভবের উপর ভিত্তি করে তুমি ইয়ে করতে চাও, যেমন এটা দুটো কিন্তু বিজারণের মান দেওয়া আছে যে 2 থেকে 0, তার মানে কি জারণ মান হ্রাস পাইছে, জারণ মান হ্রাস পেলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বিজারণ বলি, বিজারণ বিভব। তাহলে বিজারণ বিভবের উপর ভিত্তি করে মনে রাখবা এর উল্টাটা হবে। তাহলে বিজারণ বিভব যদি কি হয় বেশি হয় তাহলে সেটা হবে ক্যাথোড, আর কম হলে সেটা হবে অ্যানোড। তো এখানে যে দুইটা মান দেওয়া আছে, তো এই দুটার মধ্যে বিজারণ বিভবের মান যেটা বেশি সেটা হবে কি ক্যাথোড। তো এই দুটার মধ্যে বিজারণ বিভবের মান কোনটা বেশি দেওয়া আছে? এটা। তাহলে এটাকে আমরা ব্যবহার করবো কি হিসেবে? ক্যাথোড হিসেবে। আর এখানে যেহেতু বিজারণ বিভবের মান কম, এখানে এটাকে ব্যবহার করবো আমরা অ্যানোড হিসেবে। ঠিক আছে, তো ম্যাথটা শুরু করি। তো তাহলে আমরা এখন বুঝে নিলাম যে এখানে যে কোষ সেলটা বা কোষ প্রতীকটা আমাদের অনেকটা এরকম হবে, যেহেতু আমরা এটাকে আমরা রাখবো, বিটাকে রাখবো আমরা কি হিসেবে? অ্যানোড হিসেবে রাখবো। তাহলে অবশ্যই রাখবো এভাবে যে বি থেকে কি B2+ হবে, আর এখানে A2+ থেকে কি হবে? এ হবে, এ হবে এটা। এখানে সাইনগুলা উল্লেখ করতে ভুলে গেছে, যাই হোক এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কোষ প্রতীক। তো এই কোষ প্রতীকটা ধরে এখন আমরা কি করবো? ম্যাথটা কমপ্লিট করব। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে ইনট সেল এগুলো কি লিখতে পারি? অ্যানোডে জারণ, তাই এখানে তো অ্যানোড, এর তো জারণ অবস্থা আছেই। তাহলে ইনট সেল কি জারণ, তাহলে কি বি থেকে কি B2+ লাগবে প্লাস ক্যাথোড বিজারণ। বিজারণ কোনটা? এটা ক্যাথোডে বিজারণ। এখানে বিজারণ অবস্থা মানে কি 2+ থেকে এ, এটাই লাগবে। তো এখন এই ক্ষেত্রে এটা কার মান দরকার হচ্ছে? এটা আমাদের দরকার হচ্ছে বি থেকে B2+, অর্থাৎ আমাদের এখানে দরকার হচ্ছে কি কার মান? জারণের মান। কিন্তু এখানে দেওয়া ছিল কি বিজারণের মান। তাহলে আমাদের এখানে মানটা ছিল -0.62, তাহলে অবশ্যই এর মানটা কত হবে? +0.62 হবে প্লাস। আর A2 থেকে তো সরাসরি দেওয়া আছে, তার মানে যা আছে তাই বসাবো 0.20, তাহলে কি প্লাস 0.20, তাহলে কত দাঁড়াচ্ছে? 0.62 প্লাস 0.20। তো এখানে ক্যালকুলেশন করলে আসবে কত? 8 প্লাস 0.82 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের এখানে এই কোষটার জন্য কোষ বিভব। তো এখন আশা করি ম্যাথটা বোঝা গেছে। তো এখন পরে যে কোশ্চেনটা আছে সেটা বলছে যে B2+ দ্রবণকে এক্স পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। আমি এর আগে যে কয়েকটা ভিডিও দিয়েছি তার মধ্যে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের পাত্রে রাখা যাবে কিনা। সেক্ষেত্রে এখানে প্রধান সমস্যাটা হয় যে কোনটাকে আমরা অ্যানোড ধরবো, কোনটাকে ক্যাথোড ধরবো। সেক্ষেত্রে বলছিলাম যেটা দ্রবণ, খেয়াল করো এখানে দেখাচ্ছে কি দ্রবণ কোনটা? B2+ হচ্ছে আমাদের দ্রবণ। মনে রাখবা দ্রবণ সবসময় আমরা ক্যাথোড হিসেবে ধরবো। তা ক্যাথোডে কি হবে? এখানে সবসময় কি হবে? বিজারণই হবে। আর যেটা অ্যানোড পাত্র, যেটা পাত্র, কিসের পাত্র? এটা এক্স পাত্র। তার মানে এক্সটা হচ্ছে কি? এক্সটা হচ্ছে আমরা পাত্র। আর পাত্রটা সবসময় হচ্ছে জারণ ঘটবে। পাত্রটা সবসময় জারণ ঘটলে সেটাকে আমরা কি বলবো? অ্যানোড বলবো। তো এই ক্ষেত্রে এই কথা দুইটা যদি পরীক্ষার সময় খেয়াল রাখতে পারো তাহলে অবশ্যই এই ধরনের ম্যাথগুলোতে কোনো সমস্যা হবে না। তাহলে কি বললাম? পাত্রটা সবসময় অ্যানোড হিসেবে কাজ করবে এবং এখানে জারণ ঘটবে, আর দ্রবণটা সবসময় ক্যাথোড হিসেবে কাজ করবে এবং এটা কি করবে? বিজারণ ঘটবে। তো এক্ষেত্রে তাহলে আমরা যেহেতু এটা অ্যানোড এটা ক্যাথোড, তো সেক্ষেত্রে আমরা ইনট সেল বের করবো। আমরা এখন এই বিক্রিয়াটার জন্য মানে এই এই বিক্রিয়াটার জন্য আমরা কি করবো? মানে এই সেল দুটোর জন্য আমরা কি করবো? এখন ইনট সেল বের করবো। তাহলে কি অ্যানোডে জারণ, অ্যানোড কোনটা? এক্স, এখানে জারণ ঘটবে। তো আমরা জানি যে এক্স থেকে কি হয়? x2+ থেকে এক্স হয়, তার মানে এর রূপান্তরটা কি? 2 থেকে 1, 2 থেকে 0। তাহলে অ্যানোডে কি জারণ ঘটে? জারণ ঘটলে আমরা কি লিখবো? এক্স থেকে আমরা কি লিখবো? x2+ লিখবো, কারণ অ্যানোডে জারণ ঘটছে। এবং ক্যাথোড, এখানে ইনট সেল দিতে হবে অবশ্যই। ইনট ক্যাথোডে কি? ক্যাথোডে অবশ্যই বিজারণ হয়। আমি প্রথমেই বলে দিছি, বেশ কয়েকবার লিখলাম এটা। ক্যাথোডে বিজারণ হয়।
ক্যাথোড কোনটা, দ্রবণ যেটা সেটা অবশ্যই ক্যাথোড, ক্যাথোড বিজারণ ঘটবে, তার মানে B2+ থেকে কি হবে, 0 হবে, B2+ থেকে কি হবে, বি হবে। তো এখন আমরা মানটা বসাই দিই। এখানে x থেকে x2+ কি ডিরেক্টলি দেওয়া আছে? না, ডিরেক্টলি দেওয়া নাই। তাহলে অবশ্যই আমরা কি এটাকে যদি উল্টাই নেই, অর্থাৎ x থেকে x2+ করি, তাহলে অবশ্যই মানটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তার মানে -0.80 হয়েছিল, এটা কি হয়ে যাবে, +0.80 হবে, প্লাস B2 থেকে B থেকে B এর মান দেওয়া আছে -0.62, যেহেতু ভাবে লাগতেছে আমরা এখানে কোনো চেঞ্জ করব না, মাইনাস কি 0.62, তাহলে আমি বসাই দিতে কত পাবো আমরা, 0.80 মাইনাস 0.62, তাহলে পাচ্ছি আমরা 0.18। এটা অবশ্যই পজিটিভ, এটা পজিটিভ ভ্যালু। আর বলছিলাম যে যদি আমরা ইনোড সেলের মান পজিটিভ পাই, এটার অর্থ হচ্ছে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ ইনোড সেল যদি কি হয়, 0 অপেক্ষা বড় হয়, অর্থাৎ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর বিক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, তাহলে অবশ্যই কি আমরা দ্রবণটাকে যে রাখবো, সেই দ্রবণটা কি আর ওই দ্রবণ থাকবে না, এটা পরিবর্তিত হয়ে অন্য কোনো দ্রবণে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা বলতে পারি তাহলে কি দ্রবণটা কি ছিল, B2+ দ্রবণ। তাহলে অবশ্যই B2+ দ্রবণকে X পাত্রে রাখা যাবে না। B2+ দ্রবণটিকে X পাত্রে রাখা যাবে না। আশা করি এই প্রবলেমটা তার কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনে বলা ছিল ওই যে আমরা কখন নান্সের সমীকরণটা কাজে লাগাবো আর কখন নান্সের সমীকরণ কাজে লাগাবো না, সেটা আমি আগেই বললাম। তো যেহেতু এক্ষেত্রে অবশ্যই দুইটা ক্ষেত্রে কি ঘনমাত্রা দেওয়া আছে, অবশ্যই তাহলে এই ক্ষেত্রে আমরা নান্সের সমীকরণটা অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে মানগুলো নিয়ে নিই। আমাদের তাহলে কি জিঙ্ক এখানে বোঝা যাচ্ছে, জিঙ্কটা হচ্ছে কি আমাদের অ্যানোড তড়িৎদ্বার, আর কপার যেটা হচ্ছে এটা হলো আমাদের কি ক্যাথোড তড়িৎদ্বার। তো এখানে বিক্রিয়াটা কি হবে, অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যেহেতু হচ্ছে, তাহলে আমরা এর কোষ বিভাবে লিখতে পারি এরকম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এর ঘনমাত্রাটা আমরা একেবারে উল্লেখ করে নিই। ঘনমাত্রা দেওয়া ছিল 0.5, তো এখানে কত 0.5 মোলার। আর এখানে কি কপার 2+ থেকে, কপার 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে কত 0.25 মোলার। তাহলে এখান থেকে কিছু কপার হয়েছে, পরীক্ষায় হয় ওভাবে চিত্র দিয়ে দেওয়া থাকবে, অথবা চিত্র ছাড়া এভাবে উল্লেখ করা থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে যে কোনটার মান কত। এখানে অবশ্যই আমাদের দেওয়া আছে কি ইনোড জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান দেওয়া আছে কত +0.76 ভোল্ট, আর ইনোড কপার 2+ থেকে কপারের মান দেওয়া আছে +0.34 ভোল্ট। এই মানটা আমরা কিন্তু সরাসরি লিখলাম, সেভাবে না দেওয়া থাকতে পারে, উল্টায় দেওয়া থাকতে পারে। তাহলে দেখো, যেহেতু আমি একটু আগে বলছি যে জারণ বিভব থাকলে কি হয় আর বিজারণ বিভব থাকলে কি হয়, তো এখান থেকে এটা ক্লিয়ার যে যেহেতু এখানে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, অর্থাৎ এখানে জারণ ঘটছে, তাহলে কি অ্যানোডে জারণ ঘটে, তাহলে অবশ্যই এটা কি, এটা হচ্ছে যেহেতু এখানে জারণ ঘটছে, তাই এটাকে আমরা কি বলবো, জারণ বিভব। এটাকে আমরা কি বলবো, মানটাকে আমরা বলবো আমরা জারণ বিভব। এই ক্ষেত্রে কি +2 থেকে 0 হয়েছে, তার মানে বিজারণ ঘটছে এখানে, তো এটাকে আমরা অবশ্যই বলবো, এই মানটাকে আমরা বলবো বিজারণ বিভব। তো এখন আমরা যদি আগের কোশ্চেনটার মতো যদি আমরা এভাবে কোশ্চেনটা আসতো যে আসলে এখানে আমাদের উল্লেখ করা নাই, মনে করো যে জিঙ্ক আর কপার দুইটা র্যান্ডমলি দেওয়া আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেওয়া আছে, এখন বলছে যে এর মধ্যে যে কোষ বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটা দেখাও। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আসলে এখানে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা। একটু আগে বলছিলাম যার জারণ বিভব বেশি সেটা অ্যানোড। তো জারণ বিভব কার বেশি, এর জারণ বিভব এখানে দেওয়া আছে +76, আর এটা কিন্তু এটা বিজারণ বিভব। জারণ বিভব যদি বলতাম তাহলে কিন্তু এটা কথা হয়ে যেত, এটা কিন্তু উল্টা হয়ে যেত। অর্থাৎ আমি যদি বলতাম যে এর জারণ বিভব, তার মানে কি এটাকে আমরা জারণ বিভব বলি, তাহলে কিন্তু আসতো কি -0.34 ভোল্ট আসতো। তার মানে কি জারণ বিভব কার বেশি, এর বেশি না এর বেশি, অবশ্যই জিঙ্কের বেশি। এই জন্য আমরা জিঙ্কে রাখছি অ্যানোড হিসেবে, আর যদি এর কম এই জন্য এটাকে রাখছি আমরা ক্যাথোড হিসেবে রাখছি। ওকে,
ঠিক আছে, আমরা তাহলে ম্যাথটা শুরু করি। তো এক্ষেত্রে একই কাজ, আমরা প্রথমে হচ্ছে আমরা ইনোড সেলটা বের করে নিব। ইনোড সেলটা কত? ই অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, এখানে এর মান দেওয়া আছে হচ্ছে প্লাস 0.76 প্লাস এর মান দেওয়া আছে, যেহেতু আমরা কপার 2+ থেকে কপার মান ডিগ্রি দেওয়া আছে, আমরা সরাসরি বসাই দিই 0.34, তাহলে আমরা পাবো এখান থেকে 1.10 ভোল্ট। তাহলে 1.10 ভোল্ট পাইলাম আমরা হচ্ছে ইনোড সেলের মান। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি এখন আমরা নানসের সমীকরণটা কাজে লাগাই, আমরা যদি লিখতে পাবো হচ্ছে, এখানে একটা কথা মনে রাখবা যে এইখানে যে এই দ্রবণটা, এটা কিন্তু অবশ্যই কি অ্যানোডে কি থাকে, এটা কিন্তু বিজারক, মনে রাখতে হবে এটা হচ্ছে বিজারক। আর এই যেখানে যেহেতু জারণ ঘটছে এখানে, এই জন্য এটাকে আমরা বিজারণ যেহেতু ঘটছে এখানে, এই জন্য এটাকে আমরা বলবো জারক। এই কথাটা এখানে খেয়াল রাখতে হবে। তো তাহলে আমরা এক্ষেত্রে নানসের সমীকরণটা যদি লিখি, তাহলে আমরা লিখতে পাবো হচ্ছে ইসেল ইকুয়াল টু ইনোড সেল, যেটা আমরা একটু আগে বের করলাম, প্লাস 2.303 RT বাই NF লগ, উপরে থাকবে হচ্ছে জারকের ঘনমাত্রা, নিচে থাকবে বিজারকের ঘনমাত্রা। তো এখানে অনেকের এই সমস্যাটা হয়, যেখানে এন এর মানটা আসলে কত মনে রাখবা, এখানে এন এর মান হচ্ছে যে ইলেকট্রন আদান প্রদানের সময় যে ইলেকট্রন কয়টা আদান প্রদান হচ্ছে সেটার মান। যদি এখানে 2, দুটো ইলেকট্রন দিছে, এই দুটো ইলেকট্রন নিচ্ছে, তাহলে অবশ্যই এখানে কি 2 হবে। যদি এমন হতো এটা যদি 3টা ইলেকট্রন আদান প্রদান হতো, এখানে যদি একটা ইলেকট্রন আদান প্রদান হতো, তাহলে কত হতো? 3 হইতো। এখানে যদি 3টা, এখানে 2টা যদি আদান প্রদান হতো, তাহলে সেক্ষেত্রে কত হতো? 6 হতো। এটা আমরা কি করে বুঝবো? এটা বুঝবো আমরা যখন এর কোষ বিক্রিয়াগুলো লিখবো, অর্থাৎ অ্যানোডে জারণ বিজারণ বিক্রিয়া এবং ক্যাথোডে জারণ বিজারণ, মানে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া যখন লিখবো, তখন ওখানে ফাইনালি আমরা যখন দুটাকে অ্যাড করবো, অ্যাড করার সময় দেখবো যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, ওখান থেকে আমরা বুঝতে পারি। যাই হোক, আমরা এখানে এখন মানটা বসাই দিই, তাহলে হচ্ছে এখানে হবে 1.10 প্লাস এখানে 2.303, আর এর মান 8.314, আর এখানে তাপমাত্রা হচ্ছে আমরা কেলভিনে বসাবো। এখানে তাপমাত্রা উল্লেখ করা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, মানে কেলভিনে প্রকাশ করলে কত হচ্ছে 298 কেলভিন ইনটু এনএফ। এখানে যদি আদান প্রদান দুইটা হয়েছে, আর এফ এর মান কত 96,500 লগ জারক। জারকের ঘনমাত্রা, জারক কোনটা বললাম, যার বিজারণ হয় সেটা জারক, অর্থাৎ হলো ক্যাথোডে যেটা থাকে, এর ঘনমাত্রা দেওয়া ছিল 0.25, আর নিচে হচ্ছে বিজারক। বিজারক কি এখানে? বিজারক হচ্ছে এখানে জিঙ্কের ঘনমাত্রা দেওয়া আছে 0.5। এখন এই মানটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1.0911 ভোল্ট। এটাই হচ্ছে এখানকার তড়িৎচালক শক্তির মান। তো আমরা এই দুই ওয়ের মাধ্যমে আমরা কি করতে পারি? ই সেল এর মান বের করতে পারি। তাহলে হচ্ছে এখান থেকে আমি এখানে টোটাল 3 টাইপের ম্যাথ করাইলাম। এই 3 টাইপের ম্যাথ থেকে অবশ্যই এক টাইপের ম্যাথ আসবে। এমন হতে পারে যে 2টা ম্যাথে, এই 3 টাইপের মধ্যে 2 টাইপেরও আসতে পারে। তো আশা করি যদি তোমরা এই জিনিসগুলো ফলো করো, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, যে কি করে বুঝবা যে আসলে এখানে আদান প্রদান কয়টা হয়েছে ইলেকট্রন। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস আলোচনা করি। মনে করো তোমার বলা হচ্ছে যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, আর এখানে মনে করো যে কপার 2+ থেকে কপার হয়েছে। এক্ষেত্রে আমরা তাহলে কি, আমরা জারণ অধ্যবিক্রিয়া কি লিখতাম? যখন আমরা এর ক্রিয়া কৌশল লিখবো, তখন আমরা লিখবো অ্যালুমিনিয়াম থেকে কি হয়েছে, অ্যালুমিনিয়াম 3+, তার মানে কি সে 3টা ইলেকট্রন দিয়ে কি হয়েছে, অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, এটা সমীকরণ নাম্বার 1। তারপর হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, এক্ষেত্রে কি কপার 2+ থেকে কি হয়েছে, কপার হয়েছে, আমরা কি এখানে যা আছে সেটাকে তুলে দেবো। তাহলে কি অবশ্যই এখানে 2টা ইলেকট্রন সে কি করছে, গ্রহণ করছে। এখন ইলেকট্রনের সমতা কিন্তু হয়নি। সমতা করার জন্য আমরা কি করব, আমরা 1 কে গুণ করবো হলো 2 দ্বারা, আর 2 কে গুণ করবো আমরা 3 দ্বারা। তাহলে কি দাঁড়াচ্ছে 2 অ্যালুমিনিয়াম মাইনাস 6 ইলেকট্রন পাচ্ছি আমরা কি 2Al3+, আর এখানে কি কপারের সাথে কত গুণ করতেছি আমরা 3, তাহলে 3 কপার 2+ প্লাস কি 6 ইলেকট্রন পাচ্ছি আমরা 3 কপার। তো এখন এখানে যে 6 কেটে গেল, তার মানে 2Al প্লাস 3 কপার 2+ পাচ্ছি আমরা 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস কি 3 কপার। তো এই ক্ষেত্রে তাহলে আমরা এন এর মান কত পেলাম, 6 পেলাম। কেন? এই যে 6টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এখন এই ক্ষেত্রে সমীকরণটা তো একটা সমস্যা থাকে অনেকেরই। তো আমরা এই ক্ষেত্রে আমরা ই সেল কত হবে তাহলে, ইনোড সেল তো বের করতে পারবা। আমরা এইখানে আসি আসলে, এখানে কি
2.303 RT বাই NF। এন কত বললাম এখানে, এন আমার বললাম যে এর মান হচ্ছে এখানে 6। এখন লগ, এক্ষেত্রে কি উপরে কি জারক, জারক কি আমাদের এখানে কপারটা হচ্ছে জারক, তো কপার কত 2+। এখন কথা হচ্ছে কপারের মূল সংখ্যা কত আছে এখানে, 3 মূল ব্যবহার হচ্ছে, এই জন্য কিন্তু পাওয়ার এখানে 3 হবে। আর এখানে নিচে কি বিজারক, বিজারক কি এখানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে এখানে বিজারক, তাহলে অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়াম 3+। এখানে এখন অ্যালুমিনিয়াম কত মোল আছে, 2 মোল আছে, এই জন্য এর পাওয়ার কত হবে 2। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি এই টাইপের যত ধরনের কোশ্চেন থাকুক, যেভাবে কোশ্চেন থাকুক, যেভাবে ক্রিটিক্যাল করুক, সমস্যা হওয়ার কথা না। তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, এই ছিল আমাদের ইএমএফ এর ডিটেলস, অর্থাৎ চ্যাপ্টার 4, চ্যাপ্টার সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 এর এই অংশটা থেকে যদি ভালো করে করো তোমরা, অবশ্যই এখান থেকে 4, 3, 7 মার্ক অবশ্যই কমন পাবা।